আমি বাংলায় কথা কই, উত্তর আমেরিকার বাচিক শিল্পীদের নিজস্ব পডকাস্ট। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আমি বাংলায় কথা কই। আজকের গল্প পাঠে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যদু হাজরা ও শিখিধ্বজ। একটি অত্যন্ত প্রতিভাবান এবং জনপ্রিয় যাত্রা অভিনেতা সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়ে কিভাবে বিস্মৃতির অন্তরালে তলিয়ে যান সেই নিয়ে এই গল্প। গল্প পাঠে ওমাহা নেব্রাস্কা থেকে অলোক ধর। রেকর্ডিং, সম্পাদনা ও সঙ্গীতের প্রয়োগে পিনাকি মণ্ডল। আপনারা একালে যদু হাজরার নাম বোধহয় অনেকেই শোনেননি। আমাদের বাল্যকালে কিন্তু যদু হাজরাকে কে না জানত। 24 পরগনা থেকে মুর্শিদাবাদ এবং ওদিকে বর্ধমান থেকে খুলনার মধ্যে যেখানেই বাজারে বা গঞ্জে বড় বারোয়ারির আসরে যাত্রা হতো, সেসব স্থানে 10-12 ক্রোশ পর্যন্ত যদু হাজরার নাম লোকের মুখে মুখে বেড়াত। কাঠের পুতুল চোখ মেলে চাইত যদু হাজরার নাম শুনলে। আপনারা কেউ কি যদু হাজরাকে নল দময়ন্তী পালাতে নলের পাঠ করতে দেখেননি? তাহলে তো জীবনের খুব ভালো কিছু জিনিসের মধ্যে একটা সেরা জিনিস হারিয়েছেন। আমি দেখেছি। সে একটা অদ্ভুত দিন ছিল আমার জীবনে। তখন আমার বয়স হবে 12 কি 13। আমাদের গ্রামের একটি নববিবাহিত বধূর বাপের বাড়িতে একটা কাজ উপলক্ষে নববধূটিকে নৌকো করে তার বাড়িতে আমাকেই দেখে আসতে হবে ঠিক ছিল। পৌষ মাস, খুব শীত পড়েছে। বধূটি গ্রাম সম্পর্কে আমার গুরুজন, আমার চেয়ে 3-4 বছরের বড়ও বটে। দুজনে গল্পগুজবে সারা পথ কাটালুম। তার বাপের বাড়ি পৌঁছিয়ে আমি কিন্তু পড়লুম একটু মুশকিলে। মস্ত বড় বাড়ি, উৎসব উপলক্ষে অনেক জায়গা থেকে আত্মীয় কুটুমের দল এসছে। তার মধ্যে 2টি শহর অঞ্চলের চালাক চতুর জ্যাঠা ছেলে আমার বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। আরও এত ছেলে থাকতে তারা আমাকেই অপ্রতিভ করে কেন যে এত আমোদ পেতে লাগলো, তা আমি আজও ঠিক বুঝতে পারিনি। একটি ছেলের বয়স বছর 15 হবে, রং ফর্সা, ছিপছিপে সিল্কের পাঞ্জাবি গায়ে, নাম ছিল যতীন। নামটা এখনো মনে আছে। সে আমাকে বলল, কি পড়ো? আমি বললাম, মাইনর 2nd ক্লাসে পড়ি। সে বলল, বলো তো, হাঁচি মাইনাস কাশি কত? প্রশ্ন শুনে তো আমি হতবাক। বাংলা স্কুলে পড়ি, মাইনাস কথাটার মানে তখনও জানতাম না। তাছাড়া এ কি অদ্ভুত প্রশ্ন। আমাকে চুপ করে থাকতে দেখে সে অমনি আবার জিজ্ঞাসা করল, হবগবলিন মানে কি? আমি ইংরাজি পড়ি বটে, কিন্তু সে সুশীল আর সুবোধ আব্দুলের গল্প, দারোয়ান ও জেলের গল্প, বড়জোর গুটি পোকা ও রেশমের কথা। সেসবের মধ্যে ওই অদ্ভুত কথাটা নেই। লজ্জায় লাল হয়ে বললুম, পারবো না। তারপর থেকে আমি তাকে ভয়ে ভয়ে এড়িয়ে চলতে লাগলো। বয়স তার আমার চেয়ে বেশিই বটে, শহর অঞ্চলে ইংরেজি স্কুলে পড়েও বটে। দরকার কি ওর সঙ্গে মিশে? তাছাড়া চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি আর কত অপমানই বা সহ্য করব? কিন্তু সে আমার যতই জ্বালাতন করুক, জীবনে আমার একটা বড় উপকার সে করেছিল। সেজন্য আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ। সে যদু হাজরার অভিনয় আমাকে দেখিয়েছিল। সন্ধ্যের কিছু আগে সে আমাকে বললে, এই, কি তোমার নাম? রায়গঞ্জের বাজারে বারোয়ারি হবে, শুনতে যাবে? রায়গঞ্জ ওখান থেকে প্রায় 2.5 কোষ পথ, হেঁটেই যেতে হবে। কিন্তু যাত্রা শুনবার নামে আমি এত উত্তেজিত হয়ে উঠলাম, এই দীর্ঘ পথ ধরে এর সাহচর্য অতিক্রম করবার যন্ত্রণার দিকটা একেবারেই মনে পড়ল না। তথাপি সারা পথ যতীন এবং তার সঙ্গে তারই বয়সী জনা কয়েক ছোকরা অশ্লীল কথাবার্তা এবং গানে আমাকে নিতান্ত উত্ত্যক্ত করে তুলল। ওরা কিন্তু আমায় রায়গঞ্জের বাজারে পৌঁছিয়ে একেবারেই রেহাই দিলে। সেই অপরিচিত জনসমুদ্রে আমায় একা ফেলে ওরা যে কোথায় অদৃশ্য হয়ে গেল
আমি তার কোনো সন্ধানই করতে পারলাম না। যাত্রা বোধ হয় রাত্রে। তখন সবে সন্ধ্যা হয়েছে। বারোয়ারির খুব বড় আসর, অনেক ঝাড় লণ্ঠন টাঙিয়েছে, বাঁশের জাফরির গায়ে লাল নীল কাগজের মালা ও ফুল। আসরের চারিধারে রেলিং দিয়ে ঘেরা। রেলিংয়ের মধ্যে বোধহয় ভদ্রলোকের বসার জায়গা, বাইরে বাজে লোকেদের। রায়গঞ্জের বাজারে আমি জীবনে আরও দু একবার বাবার সঙ্গে এর আগে যে না এসেছি তা এমন নয়, কিন্তু এখানে না আমি কাউকে চিনি, না আমাকে কেউ চেনে। রেলিংয়ের ভিতরে জায়গা আমার মতো ছোট ছেলেকে কেউ দিলে না। আমিও সাহস করে তার মধ্যে ঢুকতে পারলুম না। অতি কষ্টে আসরের কোণের দিকে দাঁড়াবার মতো জায়গা কোনো মতে খুঁজে নিল। যাত্রা আরম্ভ হলো। নল দময়ন্তীর পালা। একটু পরেই যদু হাজরা নল সেজে আসরে ঢুকতেই তখন হাততালির দেওয়ার ছিল না, চারিদিকে হরিধ্বনি উঠল। অত বড় আসর মন্ত্রমুগ্ধবৎ স্থির ও নীরব হয়ে গেল। আমি যদু হাজরার নাম এর আগে কখনো শুনিনি, এই প্রথম শুনলুম। মুগ্ধ হয়ে চেয়ে রইলুম। শ্যামবর্ণ, সুপুরুষ, বয়স তখন বোঝবার মতো ক্ষমতা হয়নি, 30ও হতে পারে, 50ও হতে পারে, কিন্তু কি কথা বলার ভঙ্গি, কি চোখ মুখের ভাব, কি হাত পা নাড়ার ঢং! আমার 11 বছরের জীবনে আর কখনো অমনটি দেখিনি। ভিড়ের কষ্ট ভুলে গেলুম। কিছু খেয়ে বেরুইনি, খিদে পেটের মধ্যে যেন বলতার হুল ফোটাচ্ছে সে কথা ভুললুম। যাত্রা থেমে গেলে এত রাত্রে একা অজানা স্থানে শীতে কোথায় যাব সেসব কথাও ভুলে গেলুম। পঞ্চদেবতা পঞ্চনল রূপে দময়ন্তীর স্বয়ম্বর সভায় এসে বসেছেন। আসল নলরূপী যদু হাজরা বিস্ময়ে বিহ্বল দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলছেন, এ কি হেরি চৌদিকে আমার! মম সম রূপ নল চতুষ্টয়, মম সম সাজে সাজি বসিয়াছে সভা মাঝে। বুঝিতে না পারি কি বা মায়াজাল ইষ্টদেব, পুরাও বাসনা মোর, মায়াজাল ফেলো ছিন্ন করি। এমন সময় বরমালা হস্তে দময়ন্তী সভায় প্রবেশ করতেই নল বলে উঠল, দময়ন্তী দময়ন্তী, মনে পড়ে হুংসি মুখে আনন্দ বারতা, এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। অপর 4 জন সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, দময়ন্তী দময়ন্তী, মনে পড়ে হুংসি মুখে আনন্দ বারতা, এই আমি নলরাজ বসি স্তম্ভ পাশে। প্রকৃত নলের তখন বিমূঢ় দৃষ্টি। তারপর বনে বনে ভ্রাম্যমান, রাজ্যহীন, সহায় সম্বলহীন উন্মত্ত নলের সে কি করুণ ও মর্মস্পর্শী চিত্র! কতকাল তো হয়ে গেল, যদু হাজরার সে অপূর্ব অভিনয় আজও ভুলিনি। চোখের জল কতবার গোপনে মুছলুম সারা রাত্রির মধ্যে, পাছে আশেপাশের লোক কান্না দেখতে পায়। কতবার হাঁচি আনবার ভঙ্গিতে কাপড় দিয়ে মুখ চেপে রাখলুম। যাত্রা শেষ রাত্রে ভাঙল, কিন্তু পরদিন আবার যাত্রা হবে শুনে আমি বাড়ি গেলুম না। একটা খাবারের দোকানে কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দিলুম। রাত্রে আবার যাত্রা হলো। শিখিধ্বজের পালা। যদু হাজরা সাজল শিখিধ্বজ। এটা নাকি তার বিখ্যাত ভূমিকা। শিখিধ্বজের ভূমিকায় যদু হাজরা আসর মাতিয়ে পাগল করে দিল। সেই এক রাত্রের অভিনয়ের জন্য 4-5 খানা সোনা এবং রূপোর মেডেল পেল যদু হাজরা। যাত্রা ভাঙল যখন, তখন আর রাত বেশি নেই। আসরের একটা বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়ে সকালে একা নিজের গ্রামে ফিরে গেল। তারপর অনেক বছর কেটেছে। তখন আমি আরো একটু বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি। যদু হাজরার কথা এরোর মুখে শুনি। যেখানেই যাত্রা দলের কথা ওঠে সকলেই এক বাক্যে স্বীকার করে যাত্রা জগতের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা যদু হাজরা। আমি কিন্তু বহুদিন যদু হাজরাকে আর দেখলুম না। এর অনেক কারণ ছিল। আমি দূরে শহরে স্কুল বোর্ডিংয়ে গেলুম। মন গেল লেখাপড়ার দিকে। বাধা ধরা রুটিনের মধ্যে জীবনের মুক্ত গতি বন্ধ হয়ে পড়ল। পাড়া গায়ের ছেলে ছিল, থিয়েটার কাকে বলে জানতুম না।
যে শহরে পড়লুম সেখানে উকিল মুক্তারদের একটা থিয়েটারের ক্লাব ছিল। তারা একবার থিয়েটার করলেন। পালাটা ঠিক মনে নেই, বোধহয় প্রতাপাদিত্য। ভাষা ও ঘটনার বিন্যাসে থিয়েটারের পালা আমাকে মুগ্ধ করল। ভাবলুম, যাত্রা এর চেয়ে ঢের খারাপ জিনিস। প্লটের এমন বাঁধনই তো যাত্রার পালাতে নেই। তারপর কলকাতায় এলুম। তখন নতুন মতের অভিনয় সবে কলকাতায় শুরু হয়েছে। বড় বড় বহু বিখ্যাত নটেদের অভিনয় দেখবার সুযোগ জীবনে এই প্রথম ঘটল। তাদের নানা পালাতে নানা অভিনয় দেখলুম। বিলিতি ফিল্মে বিশ্ববিখ্যাত নটেদের অভিনয় অনেক দিন ধরে দেখলুম। আরও কয়েক বছর কেটে গেল। কলেজ থেকে বেরিয়ে চাকুরি করি। কলকাতায় থিয়েটারের অভিনেতারাও তখন আমার কাছে পুরনো ও একঘেয়ে হয়ে গেছে। থিয়েটার দেখাই দিয়েছি ছেড়ে, ফিল্ম সম্বন্ধেও তাই। এই যখন অবস্থা, তখন কি একটা ছুটিতে বাড়িতে গিয়ে শুনি দেশে বারোয়ারি। শুনলুম কলকাতা থেকে বড় যাত্রার দল আসছে। 150 টাকা এক রাত্রির জন্য নিয়েছে। এমন দল নাকি এদেশে আর কখনো আসেনি। থিয়েটার দেখা তো ছেড়েই দিয়েছি, ভালো লাগে না বলে। এই অবস্থায় রাত জেগে যাত্রা দেখবার যে বিন্দুমাত্র ইচ্ছাও মনে জাগবে না, এ কথা বলাই বাহুল্য। কিন্তু বন্ধু বান্ধবেরা ছাড়লেন না। বারোয়ারির কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ করে গেলেন আমার যাওয়া চাই। কি করি, ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে। সন্ধ্যের সময় যাত্রা বসল। যাত্রা জিনিসটা দেখিনি অনেক কাল। দেখে বুঝলাম সেকালের যাত্রা আর নেই। জুড়ির গান, মেডেলধারী বেহালাবাদকের দীর্ঘ কসরত, এসব অতীত ইতিহাসে পরিণত হয়েছে। সালমা চুলকির কাজ করা সাজ পোশাকও আর নেই। কলকাতার থিয়েটারের হুবহু অনুকরণ যেমন সাজ পোশাকে, তেমনি তরুণ অভিনেতাদের অভিনয়ের ঢঙে। এমনকি কয়েকজন অভিনেতার বলবার ধরন, মুখভঙ্গি ও হাত পা নাড়ার কায়দা কলকাতা স্টেজের কোনো নামজাদা বিশিষ্ট অভিনেতার মতো। দেখলুম আসরের শ্রোতাদের দলের মধ্যে যারা তরুণ বয়স্ক, তাদের কাছে এরা পেলে ঘন ঘন হাততালি। কেউ কেউ বললে, ওহ কি চমৎকার নকলটাই করেছে কলকাতা স্টেজের অমুককে, বাস্তবিক দেখার জিনিস বটে। এমন সময় আসরে ঢুকলো একটা মোটা এবং কালো বেটে লোক। কিসের পাঠ তা আমার মনে নেই। লোকটির বয়স 60-এর উপর হবে, তবে স্বাস্থ্যটা ভালো। কেউ তার বেলা একটা হাততালিও দিল না, যদিও সে দর্শকদের খুশি করবার জন্য অনেক রকম মুখভঙ্গি করলে, অনেক হাত পা নাড়লে। আমার সঙ্গে একদল স্কুলের ছেলে বসেছিল। তাদের মধ্যে কি একজন বলে উঠল, এ বুড়োটাকে আবার কোত্থেকে জুটিয়েছে, দেখো যেন একটা পিপে, অ্যাক্টিং করছে না ঠিক যেন সং। পাশে থেকে একজন প্রৌঢ় ভদ্রলোক বললেন, ও এককালে খুব নামজাদা অ্যাক্টর ছিল হে, তোমরা তখনও জন্মাওনি। ওর নাম যদু হাজরা। আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে চাইলুম, তারপর একবার বৃদ্ধ অভিনেতাটির দিকে চাইলুম। বাল্যদিনের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। সেই কনকনে শীতের রাত্রি, সেই শহুরে ডেপো ছেলেদের দল, সেই তারা আমাকে ফেলে কোথায় পালালো। তারপর বাড়ি থেকে অনেক দূরে এক অপরিচিত গঞ্জের বারোয়ারি আসরে ময়রার দোকানে খাবার খেয়ে আমার সেই একা বিদেশে 2 দিন কাটানো। সে রাত্রে যার অভিনয় দেখে আমার বালক মন মুগ্ধ, বিস্মিত, উত্তেজিত হয়ে উঠেছিল, সেই যদু হাজরা এই। একসময় তার যে ধরনের মুখভঙ্গি দেখে এবং কথাবার্তার উচ্চারণ শুনে দর্শকরা আনন্দে উন্মত্ত হয়ে উঠত, আজও যদু হাজরা সেই সব হুবহু করে যাচ্ছে আমার চোখের সামনে। অথচ দর্শকেরা খুশি নয় কেন? খুশি তো দূরের কথা, তাদের মধ্যে অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করছে কেন? বসে বসে এই কথাটাই ভাবল। মন কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। অপর লোকের কথা কি, আমারই তো যদু হাজরার হাবভাব কেমন যেন হাস্যকর ঠেকছে। কেন এমন হয়? বাল্যদিনের সেই যাত্রার আসরে
একে আমি দেখেছিলাম। এর সেই অভিনয় এখনো স্পষ্ট মনে আছে। বিশ্বাসঘাতক সেনাপতির সঙ্গে রাজার কনিষ্ঠ পত্নী ভ্রষ্টা। রাজা একদিন দুজনকে নির্জনে প্রেমালাপে নিমগ্ন দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন। কি ভেবে বললেন, মধুচন্দা, আমি প্রৌঢ়, তুমি তরুণী, এই বয়সে তোমায় বিবাহ করে আমি ভুল করেছি। তোমায় আমি এখনো ভালোবাসি, প্রাণে মারব না। তোমরা দুজনে আমার চোখের সামনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, কিন্তু আমার রাজ্যের বাইরে আর কখনো তোমাদের মুখ যেন আমি না দেখি। ওরা ধরা পড়ে দুজনে ভয়ে এবং লজ্জায় সংকুচিত হয়ে পড়েছে। রাজার সামনে এ কাজ কেমন করে করবে? হাত ধরাধরি করে কেমন করে যাবে? রাজা তলোয়ার খুলে বললেন, যাও, নইলে দুজনকেই কেটে ফেলবো। ঠিক ঠিক ওইভাবেই যাও। তারা শেষ পর্যন্ত তাই করতে বাধ্য হলো। রাজা স্থির দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিলেন। তারা যখন বহু দূরে চলে গেছে, তখন তিনি হঠাৎ উদ্ভ্রান্তের মতো মুক্ত তলোয়ার নিয়ে হা 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 করে একটা চিৎকার করে তাদের দিকে ছুটে গেলেন। সঙ্গে সঙ্গে তারাও আসরের বাইরে চলে গেল। মনে আছে, রাজার সেই চমৎকার ভঙ্গিতে তার হতাশা হা হা রবের মধ্যে একটা ট্র্যাজিক সুর ছিল। আসর শুদ্ধ দর্শককে তা বিচলিত করেছিল। আমি তখন যদিও বালক, কিন্তু আমার মনে সেই দৃশ্যটি এমন গভীর দাগ কেটেছিল, এই এত বয়সেও তা ভুলিনি। পরের দিন যদু হাজরার সঙ্গে দেখা হল। ওদের যেখানে বাসা দিয়েছে তার সামনে একটা টুলের ওপর বসে সে তামাক টানছে। আমি বললুম, কাল আপনার পাঠ বড় চমৎকার হয়েছে। বৃদ্ধ আগ্রহের সুরে আমার মুখের দিকে চেয়ে বললেন, আপনার ভালো লেগেছে? বললুম, চমৎকার, এমন অনেক দিন দেখিনি। কথাটার মধ্যে সত্যের অপলাপ ছিল। বৃদ্ধ খুশি হলো। মনে হলো প্রশংসা জিনিসটা বেচারির ভাগ্যে অনেক দিন জোটেনি। আসরে কাল যখন তরুণ অভিনেতাদের বেলায় ঘন ঘন হাততালি পড়ছে, যদু হাজরার ভাগ্যে সে জায়গায় বিদ্রুপ ছাড়া আর কিছুই জোটেনি। বৃদ্ধ বললেন, আপনি বোঝেন, তাই আপনার ভালো লেগেছে। আর কি মশাই সেদিন আছে, এখনকার সব হয়েছে আর্ট আর্ট। সে যে কি মাতামুন্ডু তা বুঝিনে। বউ মাস্টারের দলে ভৃগু সরকার ছিল। রাবণের পাটে অমন একটো আর কেউ কখনো করবে না। আমি তো ভৃগু সরকারের সাকরেদ, বুঝলেন। আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন তিনি। মরবার সময় আমার হাত ধরে বলে গেলেন, যদু, তোমায় যা দিয়ে গেলাম, তোমার জীবনে আর ভাবনা থাকবে না। আমি বললুম, এ বয়সে আপনি আর চাকরি কেন করেন? না করে কি করি বলুন? বড় ছেলেটি উপযুক্ত হয়েছে, আজ 2 বছর হলো কলেরা হয়ে মারা যায়। তার সংসার আমারই ওপর। নাতনিটির বিয়ে দিতে হবে আর কিছুদিন পরে। পয়সা আগে যা রোজগার করেছি তা হাতে রাখতে পারিনি। এখন আর তেমন মাইনেও পাইনি। 150 টাকা পর্যন্ত মাইনে পেয়েছি এক সময়। আমার জন্য অধিকারী আলাদা দুধের বন্দোবস্ত করে রেখেছিল যখন ভূষণ দাসের দলে থাকতাম। এখন পাই 35 টাকা মাইনে। আর সতীশ বলে ওই যে ছোকরা কাল রামের পাঠ করলে, সে পায় 80 টাকা। ওরা নাকি আর্ট জানে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, কাল ওর পাঠ ভালো লাগলো আপনার না আমার পাঠ? এখনকার আমলে ওদেরই খ্যাতি বেশি অধিকারীর কাছে। আমাদের চাকরি বজায় রাখাই কঠিন হয়েছে। মনে মনে ভাবলুম, যদু হাজরা এতদিন বেঁচে থাকাটা উচিত হয়নি। 40 বছর আগে তরুণ যদু হাজরাকে বউ মাস্টারের দলের ভৃগু সরকার যেভাবে হাত পা নাড়বার ভঙ্গি ও উচ্চারণের পদ্ধতি শিখিয়েছেন, বৃদ্ধ যদু হাজরা আজও যদি তা আসলে দেখাতে যায়, তবে বিদ্রুপ ছাড়া আর কিছু প্রাপ্য আসে না। এ কথা তাকে বলি কি করে?
কালের পরিবর্তন তো হয়েছেই, তাছাড়া তরুণ বয়সে যা মানিয়েছে এ বয়সে কি আর তা মানায়? এই ঘটনার বছর 5-6 পরে আমি নেবুতলার গলি দিয়ে যাচ্ছি। একটা বেনিতি মশলার দোকানে দেখি যদু হাজরা বসে আছে। দেখেই বুঝলুম দারিদ্র্যের চরম সীমায় এসে সে ঠেকেছে। পরনে আধমলিন থান, পিঠের দিকটা ছেঁড়া এক ময়লা জামা গায়ে। আমায় দেখে সে চিনতে পারলে না। আমি ওকে খুশি করবার জন্য বললুম, আপনি চিনতে পারুন নাই পারুন, আপনাকে কে না চেনে? আগুন কি ছাই চেপে ঢেকে রাখা যায়? এখন বুঝি কলকাতায় আছেন? বৃদ্ধের চোখে জল এলো প্রশংসা শুনে। বললে, আর বাবু মশাই, আমাদের দিন ফুরিয়েছে। এই দেখুন, আজ 3টি বছর চাকুরি নেই, কোনো দলে নিতে চায় না। বলে, আপনার বয়স হয়েছে হাজরা মশাই, এ বয়সে আর আপনার চাকরি করা পোষাবে না। আসল কথা, আমাদের আর চায় না। ভালো জিনিসের দিন আর নেই বাবু মশাই। এখনকার কালে সব হয়েছে মেকি। মেকির আদর একটি খাঁটি জিনিসের চেয়েও বেশি। আমার গুরু ছিলেন বৌমাস্টার দলের ভিগু সরকার। আজকালকার কোন বেটা একটার ভিগু সরকারের পায়ের ধুলোর যোগ্য আছে? রায় উন্মাদিনী পালায় আয়ান ঘোষের পাটে যে একবার ভৃগু সরকারকে দেখেছে, আরো বার কয়েক প্রশংসা করে এই ভগ্ন হৃদয় বৃদ্ধ নটকে শান্ত করলুম। জিজ্ঞাসা করে ক্রমশ জানলুম এই মশলার দোকানেই বৃদ্ধের বর্তমান আশ্রয়স্থল। কাছের গলির মধ্যে কোনো এক ঠাকুর বাড়িতে একবেলা খেতে দেয়। রাত্রে এই দোকানটায় শুয়ে থাকে। দোকানের মালিক বোধহয় ওর জানাশোনা। কার্যোপলক্ষে গলিটা দিয়ে প্রতিদিনই যাতায়াত করি, আর ফিরবার সময় যদু হাজরার সঙ্গে একটু গল্প গুজব করি। একদিন বৃদ্ধ বললেন, বাবু মশাই, একটা কথা বলবো? একদিন একটু মাংস খাওয়াবেন? কত কাল খাইনি। একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালো। ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হলো বৃদ্ধ কতদিন ভালো জিনিস খেতে পারেনি। তারপর দুজনে একটা পার্কে গিয়ে বসলুম। রাত তখন 9টা বেজে গেছে। শীতকাল, অনেকে পার্ক থেকে চলে গিয়েছে। একটা বেঞ্চে বসে বৃদ্ধ নিজের সম্বন্ধে কত কথাই বলল। কোন জমিদার কবে তাকে আদর করে ডেকে নিজের হাতে সোনার মেডেল পরিয়ে দিয়েছিল, তার অভিনয় দেখে কবে কোন মেয়ে তার প্রেমে পড়েছিল, হস্তিবাধার রাজা নিজের গায়ের শাল ওর গায়ে জড়িয়ে দিয়েছিলেন। বলতে বলতে মাঝে মাঝে ও যেন অন্যমনস্ক হয়ে পড়ে। 25 বছর আগের কোনো তরুণী প্রেমিকার হাসিমাখা চাহনি ওর আবেশ মধুর যৌবন দিনগুলোর ওপর স্পর্শ রেখে গিয়েছে। কে জানে সেই সব বিস্তৃত প্রায় মুখ ও মনে আনবার চেষ্টা করছিল কিনা। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললুম, সে কীর্তজ আর মধুচন্দ্রার সেই অভিনয় আমার বড় ভালো লাগে। সেই যখন রাজা বললেন, তোমরা প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও, সেই জায়গাটা আমি এখনো ভুলিনি। বৃদ্ধ নট সোজা হয়ে বসলেন। তার চোখে যৌবনকালের সেই হারানো দীপ্তি যেন ফিরে এলো। বললেন, ওহ, সে কত কালের কথা হে! ওপালা গিয়েছি প্রসন্ন নিয়োগীর দলে থাকতে। দেখবেন দেখবেন, একবার করে দেখাবো। আমি উৎসাহের সঙ্গে বললুম, মনে আছে আপনার? দেখান না। ভাগ্যে পার্কে তখন বিশেষ কেউ ছিল না। বৃদ্ধ উঠে দাঁড়ালো। আমি হলাম মধুচন্দ্রা। ও নিজের পাঠ বলে যেতে লাগলো। দেখলুম কিছুই ভোলেনি। শেষে আমার দিকে ফিরে জলদগম্ভীর সুরে বলল, যাও মধুচন্দ্রা, তোমরা দুজনে প্রেমিক প্রেমিকার মতো হাত ধরাধরি করে চলে যাও। তারপর আমি কয়েক পা এগিয়ে যেতেই বৃদ্ধ তার সেই পুরনো ট্র্যাজিক সুরে হা 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 করে আমার দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। সত্যি
কি অপূর্ব সেই সুর, কি অপূর্ব ভঙ্গি! ভগ্ন হৃদয় বৃদ্ধ নট তার জীবনের সমস্ত ট্র্যাজেডি ওর মধ্যে ঢেলে দিলে। যেন সত্যিই ও ভগ্ন হৃদয় প্রৌঢ় রাজা শিখিধ্বজ। অবিশ্বাসিনী মধুচন্দা ওকে উপেক্ষা করে তার তরুণ প্রেমিকের সঙ্গে হাত ধরাধরি করে চলে গেল। অল্প কয়েক মুহূর্তের জন্য বৃদ্ধ যদু হাজরা 30 বছর আগেকার তরুণ নট যদু হাজরাকেও ছাড়িয়ে গেল। এই যদু হাজরার শেষ অভিনয়। এর মাসখানেক পরে একদিন নেবুতলায় সেই মশলার দোকানটিতে খোঁজ করতে গিয়ে শুনলুম সে মারা গিয়েছে। Music used in this podcast is from Audio Library YouTube. The name of the composition is Grave Matters. Artist is Kevin MacLeod. এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ওই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে।